এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি এখানেই অপেক্ষা করছি আমার প্রাণাংশদের জন্য। কিচ্ছু হবে না, সাহস রাখো নব। মা বাবা কথা সবাই আছে এখানে। নবনীতাকে আর সুযোগ দেওয়া হলো না। ডাক্তারের তারায় নার্সরা তাকে নিয়ে চলে গেল। নবনীতা আখি পাতা মিশিয়ে নেয় মাতৃমনে এই ক্ষণে ভীতির সঞ্চার হবে তা অস্বাভাবিক নয়। নানান কুচিন্তা মস্তিষ্কে। সন্তান যেন সুস্থ সবল থাকেই কেবল অন্তবাসনা। সপ্তদশী আচানক বিশাখা শিকদারের সন্নিকটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে চাপা স্বরে কেঁদে উঠল। মনের এহেন অবস্থা তার সহ্য হচ্ছে না হৃদয়ে। বিশাখা শিকদার মাতৃস্নেহে মেয়েটাকে আগলে নিয়ে স্মিত হাসে। যুবতী মেয়েটা ভয় পেয়ে গেল হয়তো। তিনি কথার মস্তকে হাত বুলাতে বুলাতে বললেন স্নেহাশিস কণ্ঠে, কিছু হবে না বোনের, ভয় পাবে না মা। একদিন তুমিও মা হবে। আর সব মেয়েদেরই, সব মায়েদেরই সন্তান ভূমিষ্ঠ অবস্থায় এমন যন্ত্রণা সাদরে গ্রহণ করতে হয়। কাঁদে না মা। সান্ত্বনা গ্রহণে অক্ষম সপ্তদর্শী মিহিস্বরে গুঞ্জন করে, তবু সময় পেরোয় তার নিয়মে। সকলে অপেক্ষা করছে সুসংবাদের। রূপায়ণ ভেতরে ভেতরে অস্থির বোধ করলেও আপন সত্তাকে শক্ত রাখার প্রচেষ্টায় সে। স্বীয় বদনে চিন্তাক্লিষ্টতা প্রকাশ্যে অনিচ্ছুক সে। খানিক পূর্বে হুঁশ না থাকলেও এখন বাবা মায়ের সম্মুখে লজ্জা পাচ্ছে ছেলেটা। বিশাখা শিকদার তা লক্ষ্য করেছেন বটে। মায়েরা সন্তানের মানসপটের সকল খবরাখবর পড়তে পারে তাদের মাতৃশক্তির দ্বারা। অতএব স্বামীকে ইশরা করলেন তিনি। রনক শিকদার এগিয়ে গিয়ে ছেলের পাশে বসেন, গাম্ভীর্যের সহিত বলেন, অতঃপর চিন্তা করো না, এত সব ঠিক থাকবে, সৃষ্টিকর্তাকে স্মরণ করো। রূপায়ণ বাবার উক্তির প্রত্যুত্তরে মাথা নোয়ায় বার কয়েক। আর তারপরে ঘন্টা খানিক কেটে গেলেই ডাক্তার এসে জানিয়ে দিল শিকদার বাড়ির বড় ছেলে পুত্র সন্তানের বাবা হয়েছে মাত্রই। মা ছেলে দুজনে সুস্থ আছে। উৎফুল্লিত চিত্তে রূপায়ণ বাবাকে জড়িয়ে ধরে। নয়ন হতে নোনা জলের ঢল নেমে গেল আচানক তার। রনক শিকদার মুচকি হাসলেন। তিনিও তো এই ধরনের অনুভূতির সাক্ষী। বিশাখা শিকদার ও সপ্তদর্শী উষ্ঠপুটে হাস্যচিহ্ন পরিলক্ষিত হয়। রনক শিকদার বাড়িতে সুখবর পৌঁছে দিলেন। নবনীতাকে কেবিনে স্থানান্তর করার পরপরই সকলে সেখানে গেল। বিশাখা শিকদার পুত্রবধূর নিকটে গিয়ে মেয়েটার কপালে স্নেহের পরশ আঁকলেন। নবনীতা নিদ্রাচ্ছন্ন, শ্যাল্য চিকিৎসাবিহীন মেয়েটা সন্তান প্রসব করে বড্ড অবসন্ন হয়ে পড়েছে। রূপায়ণ তাকে রয় ঘুমন্ত বইয়ের পানে। মানসপটে বাসনা জাগছে বউটাকে একটু বুকে জড়িয়ে নিতে, কিন্তু মা বাবার সম্মুখে আর কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চাইছে না সে। সন্তানকে বাহুডোরে নেওয়ার সৌভাগ্য হয়নি এখনো। খানিক বাদে নার্সরা এনে দেবে বলে জানিয়েছেন ডাক্তাররা। উষার মুখ দুটি আস্বাদনে ব্যস্ত প্রকৃতি জীবকুলে। লালাভ নভাকে থেকে রঙের মেলা। বিহঙ্গারা নিদ্রাভঙ্গে জেগেছে। চারিদিকে তাদের বৎসার কোলাহল। বিশাখা শিকদার নাতিকে কোলে নিয়ে বসে আছেন। সদ্য জন্ম নেওয়া রক্তিম পুষ্প ন্যায় নাতি তার দিদনের উষ্ণ ক্রোড়ে শান্তির নিদ্রায় মশগুল। রূপায়ণ তার বাবার সহিত বাহিরে গেছে কিছু খাবার কিনে নিতে। সপ্তদশী বাতায়নের সান্নিধ্যে বসে অরুণোদ পর্যবেক্ষণে নিবিষ্ট হৃদয়ের সেই মানুষটা, যাকে ব্যতীত সে শূন্য, একেবারে নিস্তেজ। একটাবার যোগাযোগও করল না রূপমান তার ছোট্ট অর্ধাঙ্গিনীর সহিত। কথা মন মাঝারে পাখে তার অর্ধাঙ্গকে। খারাপ লোক, ভীষণ খারাপ লোক। কেবিনের দ্বার খুলে ঢুকলো রূপায়ণ আর রনক শিকদার। রূপায়ণ তার শালিকার কাছে গিয়ে মেয়েটার মাথা ছুঁয়ে দেয়। কথা খানিক চমৎকৃত হয়ে পেছন ফিরে। উষ্ঠাদর এলে হাসে একটুখানি। রনক শিকদার বলে উঠেন তার স্ত্রীর উদ্দেশ্যে, নাতিকে রেখে বাইরে এসো তো, কিছু আলোচনা করার আছে, বৌমাকেও নিয়ে এসো। বিশাখা শিকদার অত্যল্পক্ষণের ব্যবধানে নাতিকে অতি সন্তর্পণে শুয়ে দিয়ে বেরিয়ে গেলেন কথাকে নিয়ে। রূপায়ণ যেন খাঁচাবন্দি হতেই মুক্তি পেল। এদিক সেদিক না ভেবে চলে গেল সে অর্ধাঙ্গিনীর কাছে। মেয়েটা এখনো ঘুমিয়ে আচ্ছন্ন। রূপায়ণ আলতো হাতে ঘুমন্ত বইয়ের কপল যুগল আজলাই পরে নিয়ে শুষ্ক ওষ্ঠপুটের একের পর এক স্পর্শ করছে নবনীতার বদন জুড়ে। নিদ্রাভঙ্গ হয় নবনীতার। নড়েচড়ে উঠে মেয়েটা থামে। রূপায়ণ মোহাচ্ছন্ন দৃষ্টিতে চেয়ে রইল তার অর্ধাঙ্গিনীর মলিনাননের পানে। নবনীতা ন্যায্য পল্লব মিলতে নিজের স্বামীকে অতি সন্নিকটে পেল। মৃদু হাস্যে মেয়েটা। রূপায়ণের মণিকর্ণিকা দেখে নেয় ভরে যায় পুনশ্চ। যায় আর শুষ্ক অধরষ্টে আদর ল্যাপনে নিরত হয় সে। সম্মতি প্রদান করে নবনীতা।
অর্ধক্ষণ পেরোলে রূপায়ণ ক্ষান্ত হয়। মেয়েটার ললাটে ললাট থেকে বলে নিভু নিভু স্বরে, অনেক কষ্ট করেছ বউ, আর সেই কষ্টের ফলস্বরূপ ওনার এই প্রাণাংশ। শত সহস্র কোটি ধন্যবাদেও আমি এই যাতনা ভোলাতে পারবো না জানি। কেবল যত্ন নিয়ে ভালোবেসে যাব আজীবন, আমরণ। চলবে না? নবনীতা ম্লান হাসে। দুর্বলতার শরীরে রন্ধ্রে রন্ধ্রে তার এখনো। ধীরস্থির গতিতে ভগ্ন কণ্ঠে বলে, দৌড়াবে মহারাজ, মা হয়েছি না, সব কষ্ট নিমিষে মুছে গেছে। আমার ছেলেটাকে আর একটু দেখাবে প্লিজ। ঘুমোচ্ছে তোমার ছেলে, খানিক বাদে বুকে নিও। এখন উঠে বসে কিছু খেয়ে নাও তো, আমি মাকে ডাকি। রূপায়ণ পুনরায় নবনীতের কপালে নিজের অধরে স্পর্শ দিয়ে দ্বারের কাছে যায়। অতঃপর মাকে ডাকে। বিশাখা শিকদার ভেতরে প্রবেশে হাসেন একগাল। ওনার পুলকিত চিত্তে আনন্দের বন্যা বইছে যে। তুমি কবে ফিরলে ভাই? রূপমান মৃদু হেসে নবজাতকের উদ্দেশ্যে ক্ষুদ্রকায় নাকের ডগায় আলতো উষ্ঠ ছুঁয়ে জবাব দেয় নবনীতাকে। একটু আগে এলাম বৌমণি, ভোর রাতেই আসতাম, কিন্তু কিছু কাজ পেন্ডিংয়ে ছিল, তাই আসা হয়নি। ওগুলো সামলে তারপর চলে এলাম। নবনীতা ম্লান হাসে। বনের পানে নজর গ্রথিত করে সে। পানসেতে মলিন আননখানা ঘুরে বাতায়নের সন্নিকটে ঠায় বসে আছে মেয়েটা। হাসপাতাল কক্ষের এক কুর্সিতে উপবিষ্ট বিশাখা শিকদার বলেন ছোট ছেলেকে, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও আগে, তারপর এসো আবার। অপরিষ্কার পোশাকে বাচ্চাকে কোলে নিচ্ছ কেন? রূপমান মায়ের উক্তির প্রত্যুত্তরে নবজাতককে তার নির্দিষ্ট স্থানে অতি সন্তর্পণে শুয়ে দিল। নবনীতা তক্ষুনি বোনকে ডেকে বলে, এই কথা, তুই বাড়ি চলে যা রূপমানের সাথে। সপ্তদশী যুবতী মলিন বদনে বোনের পানে চেয়ে অতঃপর নজর সরালো অর্ধাঙ্গের পানে। রূপমান তার ফর্মাল প্যান্টের এক পকেটে হাত গুজে ফোনে নিরত, পরনে খাকি ব্লেজার। মেয়েটার হৃদ গগন দখলদারি নামলো কৃষ্ণময় পুঞ্জেরা। বিষাদের কালো ছায় ছেয়ে গেল তা। বদলুকটা একটু প্রণয় দৃষ্টিও দিল না তার অভিমানিনীর পানে। কথা পুনশ্চ বোনের পানে চেয়ে জবাব দেয় মিহিস্বরে, থাকি না আমি এখানে। নবনীতা বোনের প্রতি দুষ্ট রক্তিম দৃষ্টি নিক্ষেপ করতে মেয়েটা অসহায় বদনে শাশুড়ির দিকে তাকায়। বিশাখা শিকদার ফিকে হাসলেন। মেয়েটা বড্ড বোকা। উঠে দাঁড়িয়ে ছোট বৌমার নিকটে গিয়ে তার চিবুক তুলে ধরে খানিক নিচু স্বরে বলে, আবার আসবে মা, তোমার বিশ্রাম প্রয়োজন। হাসপাতালের পরিবেশ মোটেই ভালো না। বাড়ি গিয়ে বিশ্রাম নিয়ে আবার মিকুকে নিয়ে আসবে। সপ্তদশী হায়বোধক জবাবে মনোভঙ্গিতে মাথা দুলিয়ে উঠে দাঁড়ায় তাৎক্ষণিক। রূপমান কেবিনের কাষ্ঠরঙা দোর খুলে বেরিয়ে যায়। তারপর পরই কথা মন্দ অবিচল গতিতে কক্ষ হতে প্রস্থান করল। পরনের বুট জুতোয় গটগট শব্দ উৎপন্নে হাঁটু শিকদার বাড়ির ছোট ছেলে। লিফটে চড়ে নিস্তব্ধ নীরবতায় গ্রাউন্ড ফ্লোরে নেমে এসে হাসপাতাল ত্যাগ করে দুজনেই। বাইরে রাখা গাড়ি আনলক করে নিচে ছোট্ট অর্ধাঙ্গিনী নিমিত্তে দেয় দোর খুলে রূপমান। সপ্তদশী তাকায় নীরবে নিভৃতে। অর্ধাঙ্গের গাম্ভীর্যপূর্ণ নিত্য নজর অবলোকনে সৌভাগ্য হয় না এবারও। রূপমান অন্যমনস্ক। সুদীর্ঘ ৪৫ মিনিটের মৌনযাত্রা সমাপ্তে বাড়িতে প্রবেশ করতেই চারু দৌড়ে আসে সপ্তদশীর পানে। উৎফুল্ল চিত্ত মেয়েটার। কবে যে দেখবে শিকদার বাড়ির ফুটফুটে ছানা সদস্যকে, জানবে পটুর ব্যাপারে। তথাপি পর মুহূর্তে রূপমানকে দেখে সরে দাঁড়ায় মেয়েটা। রূপমান কিছু বলে না, বরাবরের মতোই দীর্ঘ পথ ব্রজে চলে যায় সিঁড়ি বেয়ে। দম্পতিকে একান্ত মুহূর্ত দেওয়া প্রয়োজন ভেবে বলে চারু, রুমে গিয়ে বিশ্রাম নাও বোন, আমি তোমার দুপুরের খাবার চড়িয়েছি, হয়ে গেলেই ডাকবো। সপ্তদশী মৃদু হেসে মাথা দোলায় কেবল। অতঃপর চলে যায় ধীরস্থির গতিতে। মন তার ভীষণ খারাপ, ভীষণ। কক্ষে প্রবেশে দৃষ্টিগোচর হয় অর্ধাঙ্গকে। উদাম দেহে তোয়ালে পরনে তক্ষুনি বাথরুমে ঢুকে গেল রূপমান। অভিমানী কথা দীর্ঘশ্বাস ছাড়ে। বিছানাটা খানিক টেনে টুনে গুছিয়ে দেয়। স্বামীর কাপড় চোপড় গুছিয়ে রেখে আপন বস্ত্র নিয়ে অপেক্ষা করতে থাকে। ভাবে কিয়ৎক্ষণ মানুষটা তাকে অবহেলা করছে কেন। মনে মনে আওড়ায় কথা, ওনার কি আমাকে একটু মনে পড়েনি? একবার তাকালে কি হয়, বোঝেন না উনি কিছু? খানিক বাদে বেরিয়ে এলো রূপমান। সপ্তদশী পরপর উঠে দ্রুত গতিতে এগিয়ে গেল বাথরুমে। আর তাকালো না অর্ধাঙ্গের পানে। তবে স্নান সেরে বেরিয়ে এলেই দেখলো রূপমান বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়ায় বেষ্টিত সে চারিধার থেকে। সপ্তদশী মৌন রয়। জলসিক্ত কৃষ্ণকেশে তোয়ালে পেঁচিয়ে নিল। অতঃপর গলায় ওড়না ঝুলিয়ে আবরু ঢাকতে আবদ্ধ হলো
কারো কঠিন হস্তবন্ধনে। রূপমান সময়ের অপচয়ে রুষ্ট হয়ে বউকে তাৎক্ষণিক ঘুরিয়ে মিশিয়ে নিয়েছে স্বীয় উদাম বক্ষে। কথা কিছু বলে না, নাসরন্ধ্রে প্রবেশমান পৌরুষ প্রসাধনীর হৃদয়গ্রাহী সুঘ্রাণ, যাতে মিশে একাকার নিকোটিনের গুঞ্জন। মনতাবলম্বনে মেয়েটা অভিমানের সত্য আর অলক্ষ্যে বাহুর দ্বারা জড়িয়ে ধরেছে তার অর্ধাঙ্গকে। রূপমানের অধরুষ্টের কিনারে ফুটে কিঞ্চিত বিস্ময়াভিত হাসির রেখা। বউ তার কখনোই নিজ থেকে কদম পাড়ায়নি, আজ সহসা তাকে আঁকড়ে ধরল। অত্যল্প ক্ষণের মাঝেই রূপমানের মুখ বিবরণে ঠাঁই হলো কথার গ্রীবাদেশে, যেখানে আপাতত নেই এলোমেলো কেশের আনাগোনা। চমকিত যুবতী সপ্তদশী কেঁপে উঠে শিহরণের তাড়নায়। উতলা পুরুষ ছোট্ট এক আদর অঙ্কন করে সেথায়। ক্ষণে তার প্রিয়তার প্রতিক্রিয়া অনুভব করে সে তার নগ্ন পিঠে অর্ধাঙ্গিনীর কেশ হতে তোয়ালে বিচ্যুত করে ফেলে তা। মেঝেতে ছুড়ে দিয়ে শক্তভুক্ত বন্ধন আরো দৃঢ় করে সিটিয়ে নিল মেয়েটাকে। সে আবার স্পষ্ট স্বরে, স্পর্শ কেন এত মূল্যবান কথা বলি? আমার অনুপস্থিতি অনুভব করেছো তুমি? কথা নিকষ কালো আথারের ন্যায় নিশ্চুপ। কান পেতে শুনে কেবল তার অর্ধাঙ্গের বক্ষের বাপাসের হৃদযন্ত্রের বেগতিক ছন্দহীন স্পন্দন। অস্ত্রকুমারীরা নেত্রকোণে জমান বেঁধে হুড়োহুড়ি করছে। কার পিছু কে নেবে? রূপমান আলতু ঘর্ষণে নিজের ছোট ছোট কণ্টকের ন্যায় দাড়ি সমেত আঘাত করে তার অর্ধাঙ্গিনীর গ্রীবাদে। মেয়েটা মিয়ে যায়, তবু সরে আসে না ব্যাকুল মন অস্থির তার অর্ধাঙ্গের নিমিত্তে। মহিরুহু পেশি যুগলের বাঁধন হালকা হতেই সপ্তদশী অতি মৃদু স্বরে কোকিয়ে ওঠে। সে চায় না এই শক্তপোক্ত বক্ষ হতে নিজেকে ছাড়াতে, তবু সুঠাম দেখে সুষ্টি ছোঁয়া আলগা হলো। রূপমান মস্তক তুলে আচম্বিতে তার বউয়ের উত্তরীয় টেনে হেলায় ছাড়ে মেঝেতে। যুবথবু হয় কথা, এমন করছে কেন মানুষটা? রূপমান তাকে পাজাকুলা করে বাহু টুরে তুলে এগুলো নীলাভ চাদর পাতা টান টান বিছানার পানি। সপ্তদশী বিভীত ত্রস্ত হয়ে আঁকড়ে ধরল রূপমানের গ্রীবা। রক্তে মুখশ্রী লুকায়িত করে নিল কঠিন বক্ষে। তোর শব্দটি নেই কারো অধরুষ্ঠে। অতি সন্তর্পণে সযত্নে কথাকে শুয়ে স্বীয় ভার ছাড়ে পুরুষ। তাকিয়ে রয় এক দৃষ্টে শ্যামাননের পানে। চক্ষুজোড়া টৈটম্বর মেয়েটার, নাকের ডগা কপল চিবুক লালাভ। কিছু নিশ্চয় বলতে চায় মেয়েটা, তবে বলতে নারাজ। তা হয়তো আজ করতে পেরে রূপমান শুধুই মোহাচ্ছন্ন স্বরে, অভিমানের কারণ কি? অধমকে শোনানো যাক। কথার আনন্দ ফিরে যায় অপর পাশে। কারণ তো বহু, কোনটা ছেড়ে কোনটা বলে? রূপমান তার অর্ধাঙ্গিনীর চিবুক ফেরায়, আখি ইশারা একতি জানায় সে। সপ্তদশী গলে যায় শীতল জল খণ্ডের ন্যায়। তবু অভিযোগ জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কঠোর আজলায় চেপে ধরে অর্ধাঙ্গের গ্রীবাদেশ। স্তম্ভিত রূপমান শূন্য ঢুক গেলে তাকিয়ে রয় তার বউয়ের রক্তিম বদনে। আপনি খুব খারাপ লোক রূপবাবু, যাওয়ার সময় একটু বুকে নেননি, অন্যথায় তো সব সময় বুকে চেপে ধরেন। যাওয়ার পর একটু খবরও নিয়েছেন। আপনি তো খুব শান্তিতে একাকী ঘুমিয়েছেন এই 3 দিন 3 রাত, তাই না? ফেরার পরে একবারও নজর দেননি আমার দিকে। খুব খারাপ আপনি। গাল ছুঁয়ে অশ্রুরা গড়িয়ে পড়লেও সেই পানে তোয়াক্কা না করে অভিমানিনী কন্যা উকড়ে দিল সব। নালিশের বোঝা তুলে দিয়ে ভার করে অর্ধাঙ্গীর স্কন্ধ। রূপমান কোমল সত্তায় অধর ভেজায়। এত অভিযোগের ভিড়ে একা ফেলে রেখেছিল তার ছোট্ট জায়কে। মেয়েটার বয়স যদি অষ্টাদশোর্ধ হতো, তবে কি কন্যা এভাবে শিশুর ন্যায় নালিশ ফরমাস জানাতো? ভাবতে ভাবতেই পুরুষালী ভরাত হস্তস্পর্শে সযত্নে বইয়ের অষ্টবিন্দু অপসারণ করে রূপমান। আঁকড়ে ধরে প্রিয়তার বসনাবৃত কোমর। চক্ষুমণিরা এদিক সেদিক নজর ঘোরালো কথার। চোখে মুখে অভিমানেরা অভিযোগে নিরত এখনো। যাওয়ার সময় বুকে নিলে যেতাম কি করে? কষ্টসাধ্য হতো যে খুব। নিরাজলে সিক্ত নেত্রপল্লব একবারের মতো পরে আবার দাঁড়িয়ে যায় সপ্তদশীর। চেয়ে রয় অনিমেষ তার হৃদপুরুষের আঁখি পানে। সত্যের ছড়াছড়ি সেথায়, অনুভূতির দখলে মণিকর্ণিকা। অর্ধাঙ্গিনীর ডান কপালের সশব্দে আদর লিপটে দেয় রূপমান। অতঃপর বলে ধীর ঘোরা ভরা আবেশময় স্বরে, খবর তো নিয়েছি মায়ের কাছ থেকে। একটু নয়, অনেক। কিন্তু যখনই কথা বলতে চাইতাম তখনই আমার এই পিচ্চি বউ ব্যস্ত থাকতো, হয় ঘরে না হয় বাহিরে। অধরুষ্টের আদর লেপন করে রূপমান কথার বাম গণ্ডদেশে। মেয়ে গেল মেয়েটা। চোখের পাতা ভিড়িয়ে নিয়ে পুনশ্চ মেলে। হৃদয়ের বাতায়নের দোল দোল খায় মৃদু সুখনীয় মারুতে।
অভিমান গড়ে যায় তাদের নিয়মানুসারে। রূপমানের গ্রীবায় বিস্তৃত নিজের হাত দয় সরিয়ে নিল কথা। ক্ষণে স্বীয় কোমরে বল অনুভব করে সে, যার বসন ছেটে দিয়ে সম্পূর্ণ কোমরে শীতল স্পর্শ গতিমান রাখে পুরুষ। বেসামাল অনুভূতির তোপে মেয়েটা কুকড়ে যায় মুহূর্তে। রূপমান তা উপভোগ করে হৃদয় ভরে। আখি জোড়ায় তার অর্ধাঙ্গিনীর রক্তি মাননে ললাটে ওষ্ঠপুট ছুঁয়ে বলে, এই বক্ষ তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে অভ্যস্ত প্রিয়তা। এই বক্ষ তার কথাকলিকে কাছ থেকে অনুভব না করে অশান্তিতে ভোগে ভীষণ। তোমারই একের পর এক নেওয়া ছাড়া শ্বাস প্রশ্বাসের বিন্দুরা আমার বক্ষে লেপ্টে দোতনা একে যায় প্রতিক্ষণে। আমার প্রিয়তাকে বুকে না নিয়ে আমি শান্তির ঘুম দেই কেমন করে বলো? সরে আসে রূপমান। ক্ষুদ্রকায় স্নেহের পরশ রাখে কথার লালাভৌ নাকের ডাগায়। পুনরায় বলে চোখ বুজে, গত 3 রাত আমার জন্য 3 যুগ সম ছিল। এতটা অসহায় কখনোই ছিলাম না আমি তোমার সংস্পর্শে। এই রূপমানের এক অতি সুন্দর সুখময় বাজে অভ্যাস হয়েছে কথা বলি। তোমাকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যস্ততা এ এক ভয়ানক নেশা, যেথায় মত্ত না হলেই সর্বনাশ। হৃদয়ে আরম্ভ হয় বিষধর সর্প দংশনের ন্যায় যন্ত্রণা। রূপমান ছুঁয়ে দেয় তার অর্ধাঙ্গিনীর কর্ণলতি। স্পর্শ কাতরতায় আবিষ্ট হয়ে শিওরিত খুঁয়ে মেয়েটা বেমালুম ঘুরে গেল চারিধার। রূপমান তার অর্ধাঙ্গিনীর কর্ণকুহরে পৌঁছে দেয় চিত্তাকর্ষক বাণী। তোমার দিকে নজর দিলে যে এমন সান্নিধ্যান্যস্ত মুহূর্ত হাসপাতালে তৈরি হতো কথাকলি, নিজেকে সামলাতাম কিভাবে? লজ্জা পেত না আমার বউটা? আপন কোমরের ঊর্ধ্বাংশে অর্ধাঙ্গের ছোঁয়া অনুভব করতে মেয়েটার তৎপরতা বেড়ে গেল। উপায়ন্তর না দেখে কথা কঠিনভাবে চেপে ধরে রূপমানের চলমান করপল্লব। আর সেই মোক্ষম সুযোগ কাজে লাগিয়ে সুঠামদেহী পুরুষ তার বলের বশে আঙ্গুল গলিয়ে দেয় কথার করতলাংশে। আঙ্গুলে আঙ্গুল হয় সন্ধি। সপ্তদশীর পক্ষের উঠানামা আইঠায় ভাব লক্ষ্যে রূপমান কুটিল হাসে মৌনতায়। তীক্ষ্ণ আবেশময় দৃষ্টি গ্রথিত হয় তার, যার কিশোলয়ের ন্যায় কম্পিত উষ্ঠা ধরে। অনিষিদ্ধ কাজেরা পেছনে ছুট লাগায় আকুল পৌরুষ হৃদয়ে। চিত্ত বলে হোক না কিছু ভালোবাসা আদান প্রদান, হোক স্পর্শের বিনিময়। রূপমান দূরত্ব ঘোচায়। একে অপরের উষ্ণ প্রণবায়ুর ধমরে আচ্ছাদিত নরনারী। কথা মুক্ত হাতের তালু ঠেকায় রূপমানের পক্ষে। মূলত অর্ধাঙ্গের বাঁধন হতে ছুটার প্রয়াস, তথাচ তা কি হয়? ছোট্ট যায় আর বসনহীন শ্যাম কোমরে হাতের বিচরণের মাত্রা বাড়ালো পুরুষটি। সপ্তদশীর নায়কমল ছুঁয়ে স্পর্শ হয়ে উঠল অবাধ্য, সভ্যহীন। ধোঁয়ায় আচ্ছন্ন নয়নে সে কথার পানে চেয়ে অমৃত মদিরা স্বরে বাচ্চা অড়ালো রূপমান। আমি নামক এই অসহায় উন্মাদকে তুমি ছাড়া এই জগতের আর কেউ সামলাতে পারবে না কথা। তুমিহীন এই রূপমান শিকদার ভীষণ অসহ। অর্ধাঙ্গের আকুলময় আবেশিত দৃষ্টি অনুভব করে কথা আঁখি পাতা ভিড়িয়ে নেয়। বুঝে সে তার অর্ধাঙ্গ কি চায়। মৌনতাবলম্বনে দিয়েছে সম্মতি তাই। রূপমান অধিক মিশিয়ে নেয় তার বউকে। অভিপ্রেততায় কথার কোমল সত্তায় উষ্ণতা ছড়ায়। গুঞ্জনের স্বরে সে বলে ওঠে, তোমার অষ্টপুটের ছোঁয়াই হোক আমার সকল অসহায়তার অবসান। আমার অধর স্পর্শে চুকে যাক তোমার সকল অভিমান প্রিয়তা। 4 অধরষ্ঠের সন্ধিতে তা হয় চতুষ্টয়। করশোধা গ্রহণের নিমিত্তে পিয়াসিত পুরুষ মত্ত হল তার সপ্তদশী অর্ধাঙ্গিনীর সহিত দীর্ঘ প্রণয় স্পর্শে। পুরুষালী হস্তের সভ্যহীন ছোঁয়ায় কথার সর্বাঙ্গ কম্পনে প্রকম্পিত হয় ক্ষণে ক্ষণে। নব অনুভূতির সম্মুখীন হয় যুবতী। সায়াহ্নের প্রারম্ভ। রসে ঘরে নাস্তা তৈরিতে ব্যস্ত সপ্তদশী। হাসপাতাল থেকে সকলে ফিরেছে কিছুক্ষণ আগে। 2 দিন পরিভ্রাজিত হতেই হাসপাতাল হতে অবকাশ মিলল নবনীতা ও তার সত্তার। সকলে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। চারু গিয়েছিল হাসপাতালে, তাই মেয়েটা এসে স্নান নিয়ে গেছে। বিশাখা শিকদার নাতিকে নিয়ে বসে আছেন নিজ কক্ষে। ইনিয়ে বিনিয়ে নাতির সহিত খুশগল্পে মেতেছেন তিনি। নবনীতা ঘুমে বিভোর, তাই তাকে বিরক্ত করছে না প্রৌঢ়া। বড় ছেলে ও স্বামী বেরিয়েছে কোনো এক দরকারে। অগত্যা কথাকেই সব সামলায় নিতে হচ্ছে, আর মেয়েটা বেশ গুছিয়ে কাজ শেষ করছে। কথা দোতলার সিঁড়ি হতে অর্ধাঙ্গের উচ্চ হাঁকে রান্নাঘর হতে উকি দেয় মেয়েটা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে রূপমান বলে, কফি আনো তো রুমে। আপনি আসুন, এখানে বানিয়ে দিচ্ছি। অনেক কাজ, আমি যেতে পারছি না।
তাৎক্ষণিক জবাব সপ্তদর্শীর। পুনশ্চ চুলার আঁচ বাড়িয়ে আলুর দম নাড়তে ব্যস্ত হলো যুবতী। ভাসুর শ্বশুর বাহিরে থেকে এসে খেতে চাইবে, তাছাড়া হাসপাতাল থেকে সে সকলেই ক্ষুধার্ত। কফির জন্য চুলোয় পানি বসিয়ে দিয়ে মেয়েটা হাত চালালো ময়দার মন্ডে। গোলাকার মন্ডের টুকরো পিড়িতে দিতে গ্রীবাদেশে আঘাত অনুভব করলো মেয়েটা। অতি বিরক্ত হয়ে পাশ ফিরতে দৃষ্টিগোচর হলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অর্ধাঙ্গ নামক মহাপুরুষ ব্যতীত এই সুকাজ আর কেউ করবে না এই বাড়িতে। অত্যল্পক্ষণের মাঝেই কথা তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, কি হয়েছে, চিমটি কাটলেন কেন? রূপমান নির্বিকার ভঙ্গিতে শেলফ থেকে কফির বয়াম নিয়ে চুলোর অভিমুখে গিয়ে দাঁড়ায়। বয়ামের ঢাকনা উন্মুক্ত করে গরম পানিতে কফি ছড়াতে ছড়াতেই বলে আঘাত স্বরে, পড়ালেখা কখন করেছো শেষ মনে আছে? মাত্র কিছুদিন পরে মিড, আর তুমি পুরো বাড়িতে পাক্কা গৃহিণীর মতো ঘুরে বেড়াচ্ছ। কলেজ কোচিং বন্ধ করে বই খাতায় কি তালা দিয়েছ? মতলব কি, পড়ালেখা করার ইচ্ছে নেই? অর্ধাঙ্গের খানিক ক্রোধাতুর স্বরে উচ্চারিত বাচ্চে সপ্তদর্শীর বদনের তীক্ষ্ণতা উবে গেল ক্ষণে। মাত্র কয়েকটা দিনই বই খাতার সংস্পর্শে যাওয়া হয়নি তার। হাসপাতালে ঘরে বাহিরে দৌড়ঝাঁপে দিবস পালিত হয়েছে, তাই বলে এভাবে কথা বলবে মানুষটা? রাতে বসবো, কলেজ কোচিং এর পড়া আমি নিয়ে নিব কারো কাছ থেকে। লুচি বেলতে বেলতে ঋণঋণে স্বরে জবাব দেয় সপ্তদর্শী। রূপমানের বদনে গাম্ভীর্যতা ক্ষুণ্ণ হলো না। নিজের জন্য কফি বানিয়ে নিয়ে এসে প্রত্যুত্তর করলো বউকে, কালকে থেকে যেন কলেজ যাওয়া হয় প্রতিদিন। বাড়িতে কাজ করতে নিষেধ করছি না, কিন্তু পড়ালেখার অগ্রাধিকার সবার ঊর্ধ্বে হওয়া উচিত। মনে রাখবে, যোগ্যতা অর্জন করে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কথা অর্জন করব আমি যোগ্যতা। যান এখান থেকে আপনি। রূপমান কড়া কফির সুস্বাদ আস্বাদনে মত্ত থেকে অন্দরে হাসে। অভিমানী পিচ্ছি যায় অগোচরে দাঁড়ায় মেয়েটার পেছনে। এলোমেলো খোপায় আবদ্ধ কেশরদের অবাধ্য হতে সাহায্য করে ক্ষণে। মুখদরে বিরক্তি প্রকাশ করলো কথা, তবু তাকালো না পেছন ফিরে। একটার পর একটা লুচে বেলে যায় সে, আর গুছিয়ে অর্ধাঙ্গিনী গ্রীবাদেশে হতে চুল ছুঁড়ে উষ্ণ ছোঁয়া দেয় রূপমান, যেথায় সে আঘাত করেছিল। অতঃপর বিনা বাক্য ব্যয়ে গটগট পায়ে প্রস্থান করে রান্নাঘর হতে। সপ্তদশী মৌনতায় অথর কামড়ে দাঁড়িয়ে রয়। হাতের কাজ থেমেছে তার। অর্ধাঙ্গের কিঞ্চিত স্পর্শে রঞ্জিত শ্রাবণের ওই কৃষ্ণচূড়ার রূপ ধারণ করেছে তার গণ্ডদেশ। মুচকি হাসে মেয়েটা, ময়দাযুক্ত হাতের আঙ্গুলের ছোঁয়ায় চুল গুজে কর্ণপশ্চাতে। মিনিট 30-এর গোড়ায় নাস্তা তৈরি শেষে সম্পূর্ণ ডাইনিং টেবিল সাজালো সে। রনক শিকদার কিংবা রূপায়ণ কেউই ফেরেনি এখনো। সপ্তদশী টেবিলের সবকিছু গুছিয়ে রাখতে রাখতেই চারু এসে হাজির হয়। পেছন থেকে জড়িয়ে ধরে কথাকে মেয়েটা, আধর এলিয়ে হাসে কথা। চারু শুধুই, বাবা সব কাজ করে নিয়েছো বোন? এইটুকুই তো কাজ চারুদি। দিম্মা দিকে আগে খাবার দিয়ে আসি, তুমি মা আর রূপবাবুকে ডেকে দাও। চারু কথাকে ছাড়ে। অর্ধচন্দ্রের ন্যায় অধর বাঁকায় মেয়েটা। নিভু নিভু আখি যুগলের পল্লব বন্ধ হয় হয় এমতা বস্তায় সে ভনিতা করে বলল, তোমার রূপবাবুকে তুমিই ডাকো বোন, আমি পারবো না। সপ্তদর্শী মাথা নত করে নেয়। লজ্জায় ফেলার একটা সুযোগও হাতের নাগালের বাইরে যেতে দেয় না চারু। বেশ মজা পায় সে শিকদার বাড়ি ছোট বইয়ের সহিত রসিকতা করে। চারু খিলখিলিয়ে হাসে। মা শিকদারের খাবার হাতে তুলে নিয়ে বলে, তুমি উপরে যাও, দাদা ভাইকে ডেকে দাও আর বৌমণিকে খাইয়ে দিয়ে আসো। আমি ডিম্মাকে খাবার দিয়ে মামিমাকে ডেকে দিচ্ছি। কথা বাক্যবিহীন মাথা হেলিয়ে সম্মতি জানায়। চারু চলে যেতেই মেয়েটা তার বোনের জন্য খাবার নিয়ে চলে যায় উপরে। নবনীতার ঘুম ভেঙে তাকে খাবার খাইয়ে দেয়। অবশেষে রনক শিকদার তার বড় ছেলেকে নিয়ে বাড়ি ফিরলে সকলে একসাথে বসে সন্ধ্যাকালীন নাস্তার পর্ব সারল। বাহিরে সহসা ঘুরি ঘুরি বাড়ি ধারা। গগন জুড়ে জলীয় বাষ্পেরা স্বীয় গতিতে চলমান। বিহঙ্গের বিচরণ নেই কোথাও। নিশ্চয়ই নিজ নিজ নীড়ে কিংবা বিশাল বটবৃক্ষের বাকলে বসে নিজেদের সিক্ততা হতে বাঁচাতে নিরত তারা। ব্যালকনিতে বেতের চেয়ারে বসে প্রিয়সীর অভিমুখে কফির মগে নীরবে চুমুক দেয় আগ্রহ। উষ্ণ কফির ধোঁয়ায় আচ্ছাদিত তার গাম্ভীর্যপূর্ণ বদন, দৃষ্টি গ্রথিত তার অনামিকার পানে। বারংবার ক্ষণে ক্ষণে হৃদয় নারীর আপাত মস্তক পর্যবেক্ষণ করছে সে চশমার আড়াল হতে। মেয়েটা যখনই দেখা করতে আসে তখনই শুভ্রতায় মেশানো গোলাপি পরনে আসে। আজও এলো শুভ্র শার্ট ও রস গোলাপি ঘাগরা পরিহিতা হয়ে, গলায় ছোট স্কার্ফ। আগ্রহ স্মিত হাসে, প্রিয়সী স্নিগ্ধরূপে মুগ্ধ হয়ে।
বাহিরে স্নিগ্ধ বাড়িধারার সাথে তার প্রেয়সীর এই মোহনীয় রূপের মেলবন্ধন তার হৃদয় কাঁপাচ্ছে তো বটেই। বাবা মা গেছে তার বড় বোনের বাড়িতে, তাই নিজের প্রেয়সীকে বাড়িতে তুলতে দ্বিধাবোধ করল না সে। আগ্রহ চায় না তার বাবা মা এখনই কিছু জেনে যাক। অনামিকার দৃষ্টি বাহিরে। দেখা করার কথা ছিল কোনো এক ক্যাফেতে, তথাচ এই বাড়িধারার হেতু হয়ে উঠল বর্তমান পরিস্থিতিতে। না হলে কি এই প্রেমিক পুরুষের সুচারু নজরের অভিমুখে বসে থাকতে হতো? তো বৃষ্টির কবলে পড়েই তো আগ্রহ জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে এসেছে তাকে। সংকোচের তাড়নায় ভীবিতা অনামিকা কয়েকবার দ্বিমত পোষণ করলেও পর মুহূর্তে স্বীয় মনকে মানিয়ে অতঃপর চলে এলো কোনো শব্দবিহীন। যতই হোক, অবিশ্বাস নিয়ে কি তার বিশ্ব ব্রহ্মাণ্ড চলে? সবসময় একই রং পরিধানের কারণ কি প্রেয়সী? শীতল স্বর কর্ণগোচর হতেই মস্তক বাঁকিয়ে তাকায় অনামিকা। আগ্রহের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর তার কাছে থাকলেও দিল না। পুনরায় বাহিরে নজর দেয় মেয়েটা। উঠে দাঁড়ায় চিকন সরু গ্রিল আঁকড়ে ধরে। বক্ষে কেমন আয় অনুভূতি। মাস পরিভ্রাজিত হওয়ার ক্ষণে ক্ষণে নিজের অনন্য অনুভূতির তীব্রতা অনুভব করছে সে। তথাপি মুখ ফুটে তা বলা তো যায় না। আগ্রহ কফির মগে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ায়। নীরবে নিভৃতে এগিয়ে যায় অনামিকার পানে। অত্যল্প ক্ষণের ব্যবধানে আপন গ্রীবায় উষ্ণতার স্পর্শ অনুভূত হতে ফিরে দাঁড়ালো মেয়েটা। প্রেমিক পুরুষ তার সম্মুখে ভীষণ সন্নিকটে। আগ্রহের দুই হাতের আঙ্গুলসমূহ গ্রিলে আবদ্ধ। মধ্যেখানে তার প্রেয়সী। মহাবিষ্ট নজরে মস্তক হেলিয়ে তাকিয়ে রয় সুদর্শন পুরুষ। বৃষ্টির টুপটাপ ছন্দময় শব্দ ও দুই নরনারীর প্রণয়বায়ুর চলচলন শব্দ ব্যতীত কোনো আওয়াজ নেই সেথায়। অনামিকার শুষ্ক ওষ্ঠপুট জোড়া ভেজায়। দৃষ্টি সরায় মেয়েটা। লোমকূপের গোড়াগুলো যেন উন্মুক্ত হচ্ছে অজানা কোনো কারণে। আগ্রহ স্মিত হেসে খানিক দূরত্ব ঘুচায়। অতঃপর সুধায় অঘাত স্বরে, ভয় পাচ্ছেন নাকি? কিসের ভয়? অনামিকার পিছু পিছু প্রশ্নে আগ্রহ অথর বাকি হাসে মৌনতায়। বলে ওঠে পুনরায়, একটা ছেলের সাথে তারই বাড়িতে একাকী আছেন, অপ্রসঙ্গে কিছু ঘটে যেতেই পারে। অনামিকা ঘাড় ঘুরিয়ে তাকায়। আগ্রহের উষ্ঠা ধরে কুটিল হাসি দেখে মেয়েটা বুঝে মানুষটা রসিকতাই মজেছে। অনুগ্রহ বক্ষে হাত গুজে অনামিকা ডান ভ্রু উঁচিয়ে বলে নির্ভীক কণ্ঠে, ঘটবে না। যার বাড়ি তাকে তার বাড়িতে কেটে রেখে যাব যদি অপ্রাসঙ্গিক কিছু ঘটাতে চাই সে সাহস আমার আছে। প্রেয়সীর কাঠখোট্টা জবাবে আগ্রহ নিম্নধর দন্তপেশনে হাসি নীরবতায়। অনামিকার ললাটে ললাট ঠেকিয়ে দেয় সে। মেয়েটা মৌন। বেগতিক হৃৎস্পন্দনের কারণে অধরুষ্ঠ তালাবদ্ধ করে নিল মুহূর্তেই। তবু ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দিল না। আগ্রহের আখি পাতা নিমিলিত। খানিক বাদে কিঞ্চিত সরে এসে তাকালো মেয়েটার চোখের দিকে নিভু স্বরে বলে, জবাবটা পছন্দ হয়েছে, তবে অবিশ্বাস করবেন না, এতদিনে নিশ্চয়ই তিল পরিমাণ হলেও চিনতে পেরেছেন। অনামিকার হাত জোড়া ছুটে একে অপরের সান্নিধ্য হতে। ধীর গতিতে মেয়েটা আগ্রহের চশমাখানা নাকের উপর ঠেলে দেয়। আগ্রহ নিশ্চুপ। প্রেয়সীর এইটুকু স্পর্শে হৃদযন্ত্র নড়বড়ে হয়েছে তার। পরনের টি শার্টের বুকের দিকটায় খামচি অনুভব করতে আগ্রহ সেদিকে নজর দেয়। তৎক্ষণাৎ শুনতে পায়, অবিশ্বাস করলে কেন নিয়ম মতো দেখা করতাম? অবিশ্বাস করলে আপনার সাথে এই বাড়িতে কেন আসতাম? অবিশ্বাস করলে কেন এভাবে দূরত্বহীনভাবে দাঁড়িয়ে থাকতাম স্যার? গ্রিলে থাকা হাতের বাঁধন শক্ত হয় আগ্রহের। গ্রিলের ওপারে থাকা কাচের জানালাটা বন্ধ করে দিল সে একটানে। ইলশে গড়ে বৃষ্টি মুষলধারেতে রূপ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বাহিরের শাসা বাতাস ও ছমছমে বর্ষণের শব্দে মুখরিত সজীব সতেজ প্রকৃতি। প্রেয়সীর পানে চেয়ে অতঃপর শুধু সে ধীরস্থির স্বরে, তাহলে ভালোবাসার জবাব কেনই বা পাই না আপনার কাছ থেকে? অনামিকা হাত সরিয়ে নিতে চাইল, তবে পারল না। আগ্রহ তার মন্দিবন্ধ চেপে ধরে ইশারায় বোঝায় যেন হাত না সরে। মেয়েটাও থেমে যায় নীরবে নিভৃতে মন মাঝারে আওড়ায়, এত তাড়াতাড়ি কিসের জবাব? পরখ করে দেখি কতটুকু ধৈর্য আপনার। পরিভ্রাজিত হয় বেশ কিছু মাস। বছরও পেরোবে বেশি দিন নেই আর। পুনরায় ঘুরতে আরম্ভ করেছে শীতের আগমন। এখন থেকে নজরে আসে হালকা কুহিলিদের। মাঝের অতিবাহিত হওয়া ভালো মাসগুলোতেই ঘটেছে নানান ঘটনা। প্রথম বর্ষ শেষে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে সপ্তদশী। আয়োজিত হয়েছে শিকদার বাড়ির নাতির নামকরণ অনুষ্ঠান।
তার বাবা কাকার নামের মালবন্ধনে নবসদস্যের নাম হয়েছে রূপরাজ শিকদার। কথার বাবার মৃত্যুবার্ষিকী পালনের লোকজন খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। অনামিকার সহিত সোহাগ চৌধুরীর বিবাহ বিচ্ছেদের সকল কার্যক্রম কাগজে কলমে সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। সৌহার্দ্য চৌধুরীও ছেলের করা কুকার্য সমূহ প্রমাণ সমেত প্রশাসনের নিকটে হস্তান্তর করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছিল রূপমান। হৈমন্তী শিকদার ও নভ শিকদার রূপায়ণের ছেলেকে দেখতে এসেছিলেন, তবে হৈমন্তী শিকদার মেয়ের সাথে কথা বলেননি। নভ শিকদার মেয়েকে আগলে নিয়েছেন, তবে বাবা মানুষ তাদের মেয়েকে ছাড়া থাকবেই তা কি করে হয়? 3 কন্যার বড় কন্যা তার অনামিকা। বাবা হিসেবে রুষ্টা তার ছিল, যে কিনা লোভী স্ত্রী ও লোভী ব্যবসায়ের প্রলোভনে ভুলে নিজের মেয়ের জীবন, ভাইয়ের জীবন সহ নিজের জীবনকে দুর্দশাতে আহ্বান জানিয়েছিলেন। তবে এই মেয়ের বিচক্ষণতায় হয়তো সবাইকে রক্ষা করেছে। সান্নিধ্য চৌধুরীর কোম্পানির শেয়ার তিনি ফিরিয়ে দিয়েছেন বহু আগেই। পরবর্তীতে নব শিকদার বহুবার বলেছেন মেয়েকে বাড়ি ফিরে যেতে। অনামিকা যায়নি, ভাইয়েরাও তাকে যেতে দিতে চায় না। সবচেয়ে বেশি বাদ সাধে রূপমান। হৈমন্তী শিকদারের মতো মায়ের কাছে সে তার বোনকে দিতে চায় না, কখনো আবার ভয় দেখিয়ে লুকিয়ে চড়িয়ে তার সাথে ঘর বাঁধতে পাঠায়। তাছাড়াও ভিন্ন হিত আছে অবশ্য। বাবা কি শুধু তার মাকেই ভালোবাসে? রূপায়ণ তার ছেলের কক্ষ কাঁপানো ক্রন্ধন থামাতে বলে উঠে আদুরে গলায়। নবনীতা বাথরুম থেকে বেরিয়ে এলো হন্তদন্ত হয়ে। তাড়াহুড়োয় ছেলেকে আপন করে তুলে নিতেই কান্না থামে ছেলের। নবজাতকের এহেন কাণ্ডে রূপায়ণ আর চোখে তাকায় ছেলে আর স্ত্রীর পানে। বিরক্তের স্বরে বিড়বিড়ায়, এতক্ষণ মনে হচ্ছিল আমি আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলাম, যত সব। নবনীতা স্বামীর বাচ্চে ওষ্ঠাদর চেপে হাসে। ছেলেকে আঁকড়ে ধরে খানিক ঝুঁকল মেয়েটা। অসন্তর্পণে আঁকলো অধর ছোঁয়া তার পতির মস্তকে ডান পার্শ্বে। রূপায়ণ অতষ্ণ শ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়, নিজের সত্তাসহ বুকে জড়িয়ে ধরে পেছন হতে। চিবুক ঠেকায় জায়ের স্কন্ধদেশে। শঙ্কিত মেয়েটা ত্রস্ত স্বরে বলে, দরজা খোলা তো? সুঠাম দেহি পুরুষ তোয়াক্কা করল না তার বইয়ের বিভীত স্বরে। হস্তবন্ধনী কঠিন করে মেয়েটার কাঁধে নাকের ডগা ঘর্ষণ করে আবেশে। তথাপি একান্ত মুহূর্তে বাধা এলো তক্ষুনি। দরজার করার খটখটানি আওয়াজ রূপায়ণকে বিরক্ত করে। নবনীতাকে ছেড়ে দরজার কাছে যেতে চোখে পড়ল তার মাকে। ভ্রু কুঞ্চিত হলো তার। এত রাতে মা তার রুমে? ছেলের মুখে ভয় পরক করে বিশাখা শিকদার উষ্ণ হাসেন, বলেন অতঃপর, বাবা ডাকছে, রুমে এসো তাড়াতাড়ি। নবনীতা এগিয়ে আসে, জিজ্ঞাসা দৃষ্টি তারও। শাশুড়ির পানে প্রশ্নাতীত বদনে চেয়ে শুধায় সে, কি হয়েছে মা? তেমন কিছু না, চিন্তিত হওয়ার কারণ নেই। তুমি বিশ্রাম নাও মা, পরে রূপায়ণের কাছ থেকে জেনে নিও। নবনীতা মাথা হেলিয়ে সায় দেয়। রূপায়ণ বিনা বাক্যে মায়ের পেছু পেছু নেমে আসে। বাবার কক্ষে প্রবেশে দেখে তার ভাই আর ছোট বাবা উপস্থিত। খানিক বিস্মিত হলেও তা প্রকাশ করল না সে। রনক শিকদার ও নভ শিকদার বসে আলোচনায় ব্যস্ত। রূপায়ণ ইশারায় ভাইকে জিজ্ঞাসা করে, রূপমার চোখের পাতা মিশিয়ে বোঝায় অপেক্ষা করতে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হতে রনক শিকদার বলে ওঠেন, আগামীকাল আসবে বলেছেন ওনারা, তবে মেয়েটাকে কিছু জানানোর প্রয়োজন নেই? রূপায়ণের বোধে আসলো বিষয়খানা। বেশ কয়েকদিন ধরে বাড়িতে আলোচনা হচ্ছে এক পাত্রপক্ষকে নিয়ে। অবশ্য ভাইয়ের কাছে সবটা শুনেছে সে। আমার মেয়েটা এবার সুখী হবে তো ভাইয়া? বিশ্বাস করো, আমি এই বিয়েতে কোনো কথা বলতে চাই না। সব তোমাদের দায়িত্ব, আমার ওই ছেলেগুলোর দায়িত্ব, তাদের বোনের জীবন গোছাতে। রনক শিকদার নিশ্চুপ রন। রূপায়ণ তার ছোট বাবার সান্নিধ্যে গিয়ে দাঁড়ায়। মানুষটা ততটাও খারাপ নন, কেবল স্ত্রীর আঁচলে বাধা পড়ে মতিভ্রম ঘটেছে তার। রূপমান বলে উঠে তার গাম্ভীর্যপূর্ণ স্বরে, এখন এত চিন্তা করো না ছোট বাবা, তোমার অনুমতি লাগবে শুধু, আর কিছু নয়। অনুমতি আছে বাবা, তোর ছোট মায়ের কথা চিন্তা করবি না। ওর কোনো মতামত আমি চাই না, তোদেরও দরকার নেই। যা ভালো বুঝিস কর, আমার মেয়েটা যেন সুখী হয়। বিশাখা শিকদার দেবরের অনুতপ্ততায় ছেয়ে থাকা স্বরে ম্লান হাসেন। নব শিকদার প্রয়োজনীয় কথাবার্তার ইতি টেনে রওনা দেয় নিজের গৃহোদ্দেশ্যে। রূপমান আলোচনা শেষে বেরিয়ে যায় বাবার কক্ষ হতে। সরাসরি চলে আসে নিজ কক্ষে। বইয়ের পানে নজর যায় তার। পড়ার টেবিলে বসে গুনগুন শব্দ তুলে পড়ছে মেয়েটা। কক্ষের দৌড় দিয়ে রূপমান চলে যায় ব্যালকনিতে। বউকে আর বিরক্ত করে না।
পরনে ধূসর বর্ণের ট্রাউজার হতে সিগারেটের বাক্স বের করে দিয়া শোলায়। অতঃপর অতি সন্তর্পণে ধরায় আগুন। অধরষ্টির মাঝে সিগারেট চেপে শান্তির টান দেয় সোঠামদেহী পুরুষ। ধোঁয়া কুণ্ডলী নির্গত করে নাসরন্ধ্র দিয়ে। প্রকৃতি আজ বড় শান্ত, গগন জুড়ে তমসার ছড়াছড়ি। অমাবস্যা নামলো হয়তো, চাঁদের ফালিতেও দৃষ্টিগোচর হয় না আজ। সময়টা 11:37। জ্বলন্ত সিগারেটের সহায়তায় উষ্ঠাদর পুড়িয়ে রুমে পদার্পণ করলো রূপবান। সপ্তদশী বই খাতা গুছিয়ে উঠে দাঁড়ায় বিছানায় যাওয়ার প্রস্তুতি নেয়। আর সে অভিমুখে দাঁড়িয়ে এলোমেলো চোরগুলো বেনিতে আবদ্ধ করে নিল মেয়েটা কিয়ৎক্ষণের মাঝে। মৌনতায় ছেয়ে কক্ষকানার শীতল। ক্ষুদ্রকায় আওয়াজে রূপবান ব্যালকনির দরজা বন্ধ করে টেনে, অতঃপর বিছানায় শোয়। কথা বিলম্ব করে না, হলদেটে সোনালি ল্যাম্প জ্বালিয়ে চলে যায় অর্ধাঙ্গের সান্নিধ্যে। রূপবান স্বীয় বক্ষে মিশিয়ে নিয়েছে মেয়েটাকে মুহূর্তে, কিন্তু সপ্তদশীর কৌতূহলী স্বরে সহসা প্রশ্ন ধরা দেয়। বাবা কেন ডেকেছে আপনাকে? রূপবান নীরব রয়, তবে বউকে জানাবে কিনা তা দ্বিতীয়বার মস্তিষ্কে নাই নেই। জবাবে বলে রস্য স্বরে, মিকুকে পাত্রপক্ষ দেখতে আসবে আগামীকাল। চঞ্চলা চপলা যুবতী অর্ধাঙ্গের পক্ষ হতে হুড়মুড়িয়ে উঠে বসে। বাহুর ভর ছাড়ে কথা রূপমানের বক্ষদরের মাঝে। অর্ধাঙ্গিনীর আকস্মিক তৎপরতায় পুরুষের ভ্রুকুটি নিমিলিত হয় খানিক। সে কিছু বলতে যেতেই বলে ওঠে সপ্তদশী, মিকু দিয়ে আবার বিয়ে করবে? সমস্যা কি তোমার? রূপমানের ভারেক্ষী স্বরে রূঢ়তার ভাব দেখে দমে গেল কথা। বদনের বিস্ময় উবের সাথে স্থান পেল মলিনতা। মিহি কণ্ঠে শুধুই, কি করলাম আবার? বুক থেকে উঠেছো কেন? বলেই যার কোমর রাষ্ট্রপৃষ্ঠে জড়িয়ে ধরল রূপবান। হস্ত গলালো বসনের আড়ালে। অর্ধাঙ্গের এহেন আকস্মিক ছোঁয়ায় কথা মিয়ে গেল সঙ্গে সঙ্গে। তবু নজর হটালো না। দুজনে দুজনার পানে চেয়ে রয় অনিমেষ ভাবে। সপ্তদশী অধর ভেজায় কোমলাঙ্গের ধারা। রূপমান বলে, শোনো, আগামীকাল যে মিকুকে দেখতে আসবে এই কথা যেন ওর কানে না পৌঁছায়, বুঝতে পেরেছো? কেন? কোমল স্বরে জিজ্ঞেস করে কথা, তবে ফিরতি পেল অর্ধাঙ্গের ঝাঁঝালো স্বর। এত কেন এর উত্তর দিতে পারবো না, তাড়াতাড়ি সও, বুকে এসো। সারাদিন কাছে পাই না বউকে, আবার এখনো সরে যাচ্ছ, সাহস তো কম না তোমার? অর্ধাঙ্গের স্বরে কঠোরতা মিশ্রণে প্রবল আবদারের র্যাশ অনুভব করতে মন গহিনে হাসে কথা। সপ্তদশী অন্তঃকরণে প্রাঙ্গণ ভূমিতে সুখময় সমীর বয়ে যায়। পুরুষ মানুষ ভালোবাসলে বুঝে এভাবেই তা প্রকাশিত হয়, কখনো আড়ালে কখনো সামনাসামনি। নিশ্চয় ভঙ্গিতে মাথা ফেলে দেয় কথা রূপমানের বুকে। নেত্রপল্লব বুঝে ঘ্রাণ নেয় তীব্র নিকোটিনের। সেই ঘ্রাণ তার অতি পরিচিত এখন। ঘৃণাও হয়নি কখনো তার, কিন্তু কেন? মানুষটা তার অর্ধাঙ্গ বলেই কি? রূপমান সিটিয়ে নিল তার আতুরি বুককে। মেয়েটার মস্তকে আঁকে শুষ্ক স্নেহের পরশ। পরের বিহনে শিকদার বাড়িতে তোড়জোড় পড়ে যায়। সপ্তদশী তার বোনকে নিষেধ করেছে যেন নিচে নেমে কোনো কাজে হস্তক্ষেপ না করে। ভুলক্রমেও সব কাজ নাকি তারা সামনে নিবে। বিশাখ শিকদার ও বড় পুত্রবধূকে মানা করেছে খাটাখাটুনি না করতে। তার নাতির কাছে যেন থাকে তার মা। নবনীতা কক্ষে বসে আছে, ছেলের সাথে নানা নাকুলি বিকুলি তার। প্রথম মা হওয়ার অনুভূতিখানা বড্ড অনন্য, ভাষ্যে প্রকাশ করার মতো নয় এই অনুভূতি। রন্ধনশালায় প্রবেশে চারু কথার উদ্দেশ্যে বলে, কি গো বোন, মিকোদির তো বিয়ে হবে আবার, তুমিও করবে নাকি বিয়ে তোমার স্বামীকে? চারু রসিক বাচ্চে কথা খিলখিলিয়ে হাসে। বিবাহিত মেয়ের পুনশ্চ বিবাহ। ঝাঁঝরিতে খারখন্দ ঘষতে থাকা শিকদার বাড়ি করতে বিস্ময়কর স্বরে বলে ওঠেন হঠাৎ, কথাটা তো ভুল বলিসনি রে মা। আমার ছোট ছেলের বিয়ে ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হলে মন্দ কি? সপ্তদশী বিমূঢ়তায় মৌনতাবলম্বনে তাকায় শাশুড়ির পানে। প্রৌঢ়ার এহেন শিশুসুলভ আচরণ তার ঠিক মনে ধরল না। কি বলছেন এসব তিনি? বিশাখা শিকদার পুনরায় বলে উঠলেন, আজই তোর মামুকে বলবো এই বিষয়ে। মা এসব কি বলছেন? চারুদির সাথে একদম ঠিক বলেছ মামিমা। ওপস, ভাবতে আনন্দ হচ্ছে আমার। রূপমান দাদা ভাই আর কথা বনুর মহাবিবাহ হবে আবার ধুমধাম করে। উদ্বেলিত উল্লাসিত চারু রসস্বরে হাতে তালি বাজিয়ে লাফায় বাচ্চাদের ন্যায়। বিশাখা শিকদার হাসেন, মনে তার নতুন চিন্তাধারা। কথা নিস্তেজের ন্যায় দাঁড়িয়ে রয়। তার কোনো কথায় কি আর কাজ হবে এই মুহূর্তে? যা হবে পরে দেখা যাবে।
এই ভাবনায় বিভোর হয়ে মেয়েটা রন্ধনে মনোনিবেশ করে। অতিথিগণের মধ্যাহ্নের আহারের আয়োজন করা হয়েছে শিকদার বাড়িতে। ঘণ্টা খানেক সময় অতিবাহিত হতে সকল রান্নাবান্নার সমাপ্তি টেনে চারু আর কথা চলে গেল অনামিকার অন্তরে। তড়িৎ গতিতে ঢুকলো তারা। অনামিকার বিছানায় শুয়ে ফোনে নিবিষ্ট। সহসা বাড়ির এক চঞ্চলা খেচরের সহিত অন্য এক শান্ত খেচরের দেখা পেয়ে উঠে বসলো সে। দুজনের অধরুষ্ট হতে যেন হাসি সরছে না। সপ্তদর্শীর হাতে স্নিগ্ধ গোলাপি রঙের এক শাড়ি, সাথে কিছু গহনা। চারু এগিয়ে যায় অনামিকার পানে, বলে উঠে অতঃপর, মিকোদি চলো তোমাকে সাজিয়ে দেই। চারুর বাচ্চে ভ্রু কোচকালো মেয়েটা, পাল্টা প্রশ্ন ছুড়ে তাৎক্ষণিক। কেন, কোথাও যাব নাকি আমরা? কথা খিলখিলিয়ে হেসে দরজা লাগিয়ে এগিয়ে যায়। চারু জবাবে বলে, তোমাকে তো আজ পাত্রপক্ষ দেখতে আসবে, তাই মামু বলেছে তৈরি হয়ে নিতে। অনামিকার ললাটে অক্ষিপট থাকে। প্রকটতর আঁখে জোড়া নিমিষে কেন যেন অশ্রু জলে টইটুম্বর হয়। তাকে না জানিয়ে তার বড় বাবা বড় মা পাত্র দেখছে, আবার বাড়িতেও ডাকলো। কথা চারু দুজনেই ভরকে গেল অনামিকার ছল ছল চোখ দৃষ্টিগোচর হতে। কথা শুধুই, কি হলো মিকুদি, কাঁদছো কেন? অনামিকা জবাব দেয় না। চারু বুঝতে পারে সবটা। তাই সে অনামিকাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে উঠে কমল স্বরে, আহা, তোমাকে দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না মিকো দিদি। তা তো বহু দূরের ব্যাপার। মন খারাপ কেন করছো গো? অনামিকা আবেশে চারুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। সে কেন অন্য পাত্রপক্ষের সামনে সেজে বসবে? কেন সে কাঙ্ক্ষিত ব্যক্তির অভিমুখে নয়? কথা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তার শ্বশুরের দ্বারা কোনো ভুল হবে না তো আবার? মেয়েটাকে নিশ্চয় জানানো উচিত ছিল। বাহির থেকে শোনা গেল তখনই কড়া নাড়ার শব্দ। আওয়াজ এলো রূপায়ণের। মিকু, তৈরি হয়ে আয়, লোকজন চলে এসেছে, দেরি করিস না। অনামিকা অবাক হয় ভীষণ। তার বড় বাবা ভাইয়েরা তাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত কেন নিল? অভিমান জমেছে অনামিকার মনে। তার বড় মাকে একবার বলতে পারল না তাকে? চারু জবাব দিল, আমরা আছি দাদা ভাই, মিকো দিকে তৈরি করে দিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু দরজাটা একটু খোলো তো, বাবা এসেছে। কথা এগিয়ে গিয়ে দৌড় খুলে শ্বশুরকে দেখে এক পাশে সরে দাঁড়ায় সে নতমস্তকে। রনক শিকদার কক্ষে প্রবেশ করতেই অনামিকা চারুকে ছেড়ে উঠে দাঁড়িয়ে চলে যায় বাড়ির কর্তার পানে। বলে উঠে রুদনরত স্বরে, আমি বিয়ে করব না বড় বাবা, কেন এসবের আয়োজন করলে তোমরা? রনক শিকদার কন্যার মস্তকে হাত বুলালেন। মনে মনে ভাবেন মেয়েটা পরবর্তীতে খুশি হবে, অসন্তুষ্ট হবে না কখনোই। শান্ত ভঙ্গিতে আশ্বস্ত স্বরে অনামিকাকে জবাব দিলেন তিনি, এমন বললে হয় না মা, বড় বাবাকে বিশ্বাস করো না? তোমার ভাইদের বিশ্বাস করো না তুমি? করি তো বড় বাবা, কিন্তু থেমে যায় অনামিকা। নজর নত করে অশ্রুকন্যাদের পতিত হতে দেয়। কিছু বলতে পারে না। রূপায়ণ বোনকে আগলে নিল, স্নেহের স্বরে বাচ্চা আওড়ালো, পছন্দ না হলে, মত না থাকলে এই বিয়ে কক্ষণই হবে না মিকু, কথা দিলাম দাদা ভাই, বিশ্বাস করে নিচে আয়, আমার মনে হয় না তুই অখুশি হবি। রূপায়ণ বোনকে ছাড়ে, মৌন হেসে বেরিয়ে যায় বাবার সাথে। অতঃপর চারু আর কথা মিলে অনেক বোঝানোর পরে অবশেষে অনামিকা তৈরি হয়ে নিল। মানের তোপে খুশবদন হয়েছে অধবদন। যাই হয়ে যাক, পাত্রপক্ষ তাকে পছন্দ করলেও সে এই বিয়েতে মত দেবে না বলে সিদ্ধান্ত নেয়। তার পক্ষে তো অসম্ভব অন্য কোনো পুরুষের সহিত ঘর বাঁধা। মন যে দিয়েছে অন্য কাউকে সে। লিভিং স্পেসে হাসাহাসির কোলাহল, প্রোরাগণ সাংসারিক আলোচনায় মত্ত। এসেছেন হৈমন্তী শিকদারও। যতই হোক মেয়ের মা তিনি, তবে এইবার আর কোনো মত প্রকাশের মতো সাহস দেখাচ্ছেন না তিনি। নীরবতা বিরাজ করছে তার মাঝে। রূপমান আর রূপায়ণ দুই ভাই আগত অতিথিদের মধ্যে থাকা পাত্রপাত্রের বোন ও বোনের পতির সাথে কথোপকথনে নিরত। রনক শিকদার, নব শিকদার ও পাত্রের বাবা ও আলাপচারিতায় মুজে। অত্যল্পক্ষণের ব্যবধানে সকলের দৃষ্টিগোচর হয় সিঁড়ির পানে। দুই শাড়ি পরিহিতা রমণী নেমে আসছে এক পা করে। সপ্তদর্শী অনামিকাকে নিয়ে আসছে। চারো জোড়াজুড়িতে টাকা মুশকিল। কথা তো বাড়ির বউ, তাই নাকি বাড়ির বউ এই পাত্রীকে সকলের অভিমুখে দাঁড় করানো শোভা পায়। আগত্যা মেয়েটাও খানিক তৈরি হয়ে নিল। পুত্রবধূর পরিচয়ে কি আর সাধারণ কাপড়ে যাওয়া যায় মেহমানের সম্মুখে? লিভিং রুমে কথার পদব্রজে নুপুরের রুনুঝুনু শব্দ প্রধ্বনিত হয়। বিশাখা শিকদার উঠে দাঁড়িয়ে অনামিকার কাছে যায়, অতঃপর বসিয়ে দেয় সোফায়। কথা এক পাশে দাঁড়িয়ে রয় বিস্ময়াভিভূত হয়ে।
পাত্র তো সেদিনই তাদের বাড়িতে এলো তার অর্ধাঙ্গের সখার পরিচয়ে। পাত্রের নজর নিবদ্ধ পাত্রী পানে পানে। বহু প্রতীক্ষা, বহু প্রার্থনার ফসলের দৃশ্য। এক প্রৌঢ়া প্রশ্ন ছুড়ে অনামিকার পানে। নাম কি মা তোমার? অনামিকা নত মস্তক উঁচিয়ে তাকায় প্রশ্ন করতে পানে। বিনীয়ভাবে বদনের সৌজন্যতাকে জবাব দেয় মেয়েটা হাস্য ধরে। অনামিকা শিকদার। খুব সুন্দর নাম, ভারী মিষ্টি মেয়ে তো তুমি। অনামিকার অধুবদন খানিকটা লাজে রাঙালো এক কমবর্ষী রমণীর প্রশংসায়। তার পাশে নজরটা যেতে তড়িৎ গতিতে নত হয় মস্তক। কাঙ্ক্ষিত ব্যক্তিকে ঠাহর করতে তার হৃদস্পন্দন বাড়ে তরতর করে। তার মানে কি লোকটা এসবে নাটের গরু? একটাবার বললেও না যে আজ এমন কিছু হতে চলেছে। বিয়ের পরে কিছু করতে চাও তুমি? লেখাপড়া কিংবা কোনো চাকরি? অনামিকা তাকালো গাম্ভীর্যপূর্ণ মাঝবর্ষী ভদ্রলোকের দিকে। নিশ্চয় পাত্রের বাবা। সে ক্ষণেই মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। বলে নর্মস্বরে, একটা এনজিও পরিচালনা করার ইচ্ছে আছে খুব। অনামিকা জবাব দিয়ে নত হয় পুনশ্চ। মাঝবয়সী ভদ্রলোক স্থির প্রাণে চেয়ে নীরব হাসলেন। বদনে প্রসন্নতার আমেজ। হৈমন্তী শিকদার চুপচাপ বসে আছেন। নব শিকদারের উষ্ঠা ধরে হাসি। রনক শিকদার বলেন সহসা, আমাদের মেয়েকে পছন্দ হয়েছে কি মজুমদার বাবু? কারণ ছেলে তো আমাদের বেশ লেগেছে, তাও আবার শিক্ষক মানুষ বলে কথা। লিভিং রুমে হাসির ফুয়ারা বয়ে গেল। অমিয় মজুমদার নামক ভদ্রলোক জবাবে বলেন, তা তো ছেলে মেয়ের সামনেই বলছি না ভাই, ছেলে মেয়েকে আলাদা কথা বলতে দেওয়া হোক। এর মাঝে আমরা আমাদের মাঝে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার চেষ্টা করি। কি ঠিক বললাম তো নাকি? অমিয় মজুমদারের পরোক্ষ জবাবে আশানুরূপ মতামত পেয়ে আরেক দফা হাসলেন উপস্থিত সকলে। অনামিকাও তার পাত্র অর্থাৎ মজুমদার পরিবারের একমাত্র ছেলেকে পাঠানো হয় একাকী ছাদ প্রাঙ্গণে। বাকিরা সকলে লিভিং রুমে বসে খুশ গল্পে মেতেছেন। একটু পরে হবে দুপুরের খাবারের তোড়জোড়। ছাদের দরজা মেলে দিল চারু। অতঃপর মিটিমিটি হেসে প্রস্থান করল সে। চারুর যাওয়ার অপেক্ষা করলো কি করলো না অনামিকা। অভিমুখের ব্যক্তির গাত্র ঘেঁষে তার শার্টের কলার চেপে ধরল মেয়েটা। বলে উঠে চাপা ক্ষিপ্ত স্বরে, একটাবার জানানোর প্রয়োজন মনে হয়নি আমাকে? এত বড় কারসাজি করলেন কেন আড়ালে? আগ্রহ স্মিত হাসে। প্রেয়সীর আকস্মিক আক্রমণাত্মক আচরণে খানিকটা ভরখেছে বটে, তবে মেয়ের ক্ষিপ্রতা দেখে শান্তি পেল সে মনগহিনী। জবাব দেয় ধীরস্থির কণ্ঠে, জানিয়ে কারসাজি করলে আপনার ভীতি বাড়াতাম কি করে প্রেয়সী? অনামিকার হাতের বাঁধন কঠোর হয়। আখি যুগল ভরে যায় নোনা অশ্রুই। অধর কাঁপে তার আকস্মাৎ। বলে উঠে মিহি কণ্ঠে, মজা নিচ্ছেন আপনি? জানেন কতটা ভয় পেয়েছিলাম? শুধু ভাবছিলাম বড় বাবার মুখের উপর কথা বলবো কেমন করে। আর যাই হোক, আমি আমার বড় বাবাকে যেমন ভীষণ শ্রদ্ধা করি তেমন খুব ভয়ও পাই। কেন ভয় পেয়েছিলেন? আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তখন? আগ্রহ নিশ্চুপ। অনিমেষ স্থির নজর তার গ্রথিত প্রেয়সীর সিক্ত চোখে। মানুষের চোখ নাকি কথা বলে। এই মুহূর্তে সে তা অনুভব করছে। প্রেয়সীর নেত্রভাষ্য পড়তে কিংবা বুঝতে তার মোটেই অসুবিধা হচ্ছে না। অনামিকা নজর নিবদ্ধ রাখে, তবু আগ্রহ বলে ভারী স্বরে, তবুও ভালোবাসি বলবেন না? মেয়েটা ভ্রু কুচকায়। রাগত স্বরে বলে ওঠে, এত ভালোবাসি শোনার ইচ্ছে কেন আপনার? ভালোবাসি আমি আপনাকে অর্ধযুগ ধরে। একটু পবিত্র বাক্য ফিরতি হিসেবে শোনার অতুলতা থাকা কি পাপ? অনামিকা অন্য পানে চায়। সরে আসে বলিষ্ঠ পুরুষের পরনের সফেদ শার্টের কলার ছিঁড়ে। হৃদয়ের স্পন্দন গতিহীনতায় মোড় নিল তার। আখি পাতা ছাপটায় ক্ষণে ক্ষণে। সময়ের তোয়াক্কা না করে আগ্রহ কালো ফ্রেমের চশমার আড়ালে পরখ করে তার প্রেয়সীকে। প্রথমবারের মতো এহেন দৃশ্য আস্বাদন করতে পেরে নিজেকে ধরনের সবচেয়ে সুখকর ব্যক্তির তালিকায় যুক্ত করল সে। বক্ষ মাঝে নির্ভীকতার পাল তুলে প্রশ্ন ছুড়ে এবার অনামিকা, ভালো যে বাসেন, কি করতে পারবেন আমার জন্য? আগ্রহ কিয়ৎক্ষণ নীরব। প্রেয়সীর প্রশ্নে সে বিচলিত নয় একটু। অতঃপর মৌনতা ভগ্নে বলে ছেলেটা, যে পুরুষ সত্যিকার অর্থে ভালোবাসতে জানে সেই পুরুষ তার শখের নারীর নিমিত্তে নিজের মহামূল্যবান জীবন উৎসর্গ করতে পারে। কি বোঝাতে চাইছেন? অনামিকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আগ্রহ থেমে নাই। জবাব দিয়ে দিল কাঠখুট্টার স্বরে, যা বুঝতে পেরেছেন
তাই বোঝাতে চাইছি। অনামিকা ভ্রুযুগল প্রসারিত করে, নজর গ্রথিত করে অভিমুখের ব্যক্তির পানে, ব্যঙ্গ করে খানিক কুটিল হেসে বলে, একটু বেশি হয়ে গেল না? জীবন তো আর চলচ্চিত্র নয়। আগ্রহে ধৈর্যের বাঁধ ভাঙল যেন। প্রেয়সীর কোমর জড়িয়ে মিশিয়ে নিল মেয়েটাকে কঠিন দেওয়ালে ঠেসে, আবদ্ধ করল বন্ধনে। অনামিকার প্রাণবায়ুর চলাচল অস্বাভাবিক হয়। মনের দখলদার এত কাছে থাকলে হৃদয় তো তার গতি হারাবেই। আগ্রহ তার অধর দন্তপাটিতে পিষ্ট করে ছাড়ে। প্রেয়সীর করা কুটিলতা মিশ্রিত বাচ্চার জবাবে বলে, জীবন রঙ্গমঞ্চ, যখন তখন যা তা ঘটতে পারে। এই যে আপনি এখন আমার কঠোর বাঁধনে আবদ্ধ, এই মুহূর্তে আমি চাইলে নিষিদ্ধ কোনো কার্য সাধন করতেই পারি। অনামিকা ত্রস্ত, বিচলিত আনন্দ তার স্তব্ধতায় আবিষ্কৃত। লাগছে তার মুখশ্রী, দুজনের নিঃশ্বাস মিলেমিশে হতে লাগলো একাকার। ভাবে মেয়েটা ক্ষণিকেও চলে এলে নাশ করবে সব, কিন্তু আগ্রহ উপভোগ করে প্রেয়সীর শঙ্কাময় মুখবয়ব। বেশ লাগছে তার কেন যেন। প্রাণ পুরুষকে ধাক্কায় বিচ্যুত করতে চাইলেও অনামিকা, তবে পারে না শত প্রয়াসেও। আগত্যা ক্ষীণ স্বরে বলে উঠে, সরে দাঁড়ান, কেউ চলে এলে কি ভাববে? ভাববে হবু স্বামী তার হবু বউটার সাথে একটু রসময় মধুর সময়ে প্রেম আদান প্রদান করছে। আগ্রহের জবাবে কান রক্তিম হলো মেয়েটার। সর্বাঙ্গে কম্পন অনুভব করলো সে। অন্য পানে চেয়ে বলে ছোট ছোট করে, কাছে না এসেও প্রেম করা যায়, এতদিন কি করেননি? অনামিকার নিভুস্বরে আগ্রহ মস্ত খেলিয়ে অথর কামড়ে স্মিত হাসে। প্রেয়সীর বাক্য সমেত সরে আসে সে মেয়েটাকে ছেড়ে। বাঁধন মুক্ত করে অনামিকার কোমর, বক্ষদেশে দুই বাহু গুটিয়ে বলে, কাছে আসাআসিকে আমি প্রেম ভালোবাসার অংশস্বরূপ দেখি প্রেয়সী। একটু কাছে এলে ক্ষতি কি? তবুও নাকচ যখন করছেন তখন আর। থামে আগ্রহ, পুনশ্চ এগোয় তার প্রেয়সীর পানে। ভীবিত চিত্তে অনামিকা সহসা তার শাড়ির আঁচল চেপে ধরল। ভ্রুকুটি তার সংকুচিত, মহাবিষ্ট নজরে মস্ত খেলায় তার অভিমুখের সুঠামদেহী সুদর্শন পুরুষ। অনামিকার ঠেসে দাঁড়িয়ে রওয়া দেয়ালে দুই হাত থেকে অতঃপর ভীষণ মহাবেশিত স্বরে বলে আগ্রহ, নাকচ যখন করছেন তখন আর কাছে না আসি। তবে জেনে রাখবেন, আমাদের সম্পর্ক সবসময় পবিত্র ছিল। আপনার দেওয়া মহামূল্যবান সুযোগের সদ্ব্যবহার করে কখনোই অপবিত্রতার চিহ্ন আঁকিনি আমাদের সম্পর্কে। আগেই বলেছি, আমি নিতান্ত একজন ভালো মানুষ। শেষ বাক্যখানা কুটিলতায় ছেড়ে সরে যায় আগ্রহ। পদচলন ঘটায় প্রস্থানের নিমিত্তে। হাঁটতে হাঁটতেই বলে, আমার পছন্দ করা শাড়িতে কিন্তু বেশ মানিয়েছে প্রেয়সী, ধন্যবাদ পরিধানের জন্য। আগ্রহ ক্ষণিকালয়ের ব্যবধানে দৃষ্টির আড়াল হয়। এতক্ষণ ঘুরে আটকে গেলেও অনামিকা এবার চমকিত হলো বটে। তার পছন্দ করা শাড়ি মানে? শাড়ি তো এনেছিল কথা আর চারু। তাহলে কক্ষে প্রবেশে দৌড় দিল রূপমান, পেছন ফেরে সপ্তদর্শী। দুপুরের খাবারের আগে নিজের পরা শাড়িটা পাল্টে নিয়ে অন্য এক সুতির শাড়ি পরে নিয়েছে স্বস্তিবোধের নিমিত্তে। চুলগুলো খোপায় আবদ্ধ করতেই যাবে আরশির মধ্যেও দৃষ্টিগোচর হলো অর্ধাঙ্গকে। পেছন পানে ফেরে সে। রূপমান এগিয়ে আসে ধীর পদব্রজে, নজর নিবদ্ধ তার জায়ের পানে। সান্নিধ্য এসে চিরচারিত ভাবে বাহু পেঁচালো অর্ধাঙ্গিনীর আঁচলাবৃত শ্যাম কোমরে। একীভূত করে নিল আপন বক্ষ মাঝে। অসহ নজরে দৃষ্টি ফেলে কথা রূপমানি রাখি পানে। সরে আসতে চেয়ে বলে সে তক্ষণি, ছাড়ুন, এখন নিচে কাজ আছে অনেক, ওনাদের পরিবেশন করতে হবে। রূপমানের স্থির বদনে নিত্য গাম্ভীর্যের ছাপ। পল্লব পরে ধীরে ধীরে কিছু বলল না সে, কেবল বউকে নিবিড়ভাবে আঁকড়ে রাখলো। কথা বিরক্তি প্রকাশ করে ভ্রুকুটি মিশ্রিত নজর দেয় স্বামীর পানে। অতঃপর শ্রবণ গ্রন্থিতে প্রবেশমান হলো গুরুগম্ভীর কণ্ঠস্বর, বড় হয়ে যাচ্ছ বধুয়া। সপ্তদর্শী থাম খায় খানি। অর্ধাঙ্গের কণ্ঠে বধুয়া ডাক শ্রবণের যন্ত্র কিঞ্চিত হলেও মুচড়িয়েছে তার। কিন্তু সহসা এমন প্রশ্নের প্রত্যুত্তর কি করা উচিত তা বুঝল না মেয়েটা। তবু জবাব দেয় ম্লান স্বরে, সব সময় কি পিচ্ছি থাকবো নাকি? অযথা সময় ডোবায় না ফেলে ছাড়ুন আমাকে, মা ডাকছে। এত সেজেছ যেন মনে হচ্ছে পাত্রপক্ষ তোমাকে দেখতে এসেছে। রূপমানের বাচ্চা কপট রাগত চেহারায় তাকালো মেয়েটা। বাড়িতে মেহমান এসেছে আর সে ঘরু কাপড়ে ঘুরে বেড়াবে? ভ্রুকুঞ্চিত করে বলল কথা ঝাঁঝালু কণ্ঠে, আপনার সবকিছুতে এমন উল্টো কথা কেন রূপবাবু? একটু বাদেই তো আবার বলবেন কথা কলি, তোমাকে তো রমণীয় লাগছে শাড়িতে।
ঢং করবেন না একদম। শুনুন, কাজ আছে অনেক। স্বামীর প্রশংসনীয় বাক্যখানাকে ব্যঙ্গ করে বলেই নিজে হাত ছুড়াছুড়ি করে সরে আসতে চাইল মেয়েটা। তথাচ সে জানে অর্ধাঙ্গিনী বলিষ্ঠ বাহু হতে মুক্তি মেলার সহজবুদ্ধ নয়, তবু প্রয়াসে তো আর বাধা নেই। অপরদিকে হৃদয় উচালো শিকদার বাড়ির ছোট ছেলে। বউ তার সত্যিই বড় হয়ে যাচ্ছে, কাঠখোট্টার জবাব দিয়ে দেয় ক্ষণে ক্ষণে। এখন আগে তো নত মাথা তোলার নাম নিত না, প্রতি অক্ষরে কেঁদে বুক ভাসাতো, আর এখন সে পুরনো ষোড়শী কন্যা নেই বললেই চলে। অর্ধাঙ্গের অনর মোহাচ্ছন্ন দৃষ্টি পরিলক্ষিত হতেই কথা অন্যপানে চায়। আবেশময় স্বরে কুটিলতা ফুটিয়ে বলে রূপমান, শাড়ি পরিহিতা বউটার এই রায়বাঘিনী রূপটা কিন্তু বেশ আবেদনময়ী। মনে হয় যেন আমার অন্দরের প্রচলিত পুরুষ সত্তাকে উন্মাদনার দ্বারে ঠেলে দিয়ে আবেদন জানায় অর্ধাঙ্গিনীর সাথে প্রণয় লীলায় তন্ময় হতে। চাও নাকি আসলেই? সপ্তদশীর বক্ষে রায়ঢায় ভাব বাড়ে, চোখের পাতা বার কয়েক ঝাপটায়, আখেমনি তার এদিক সেদিক ঘুরে। কত নির্লিপ্ত ভঙ্গিতে হাস্যহীন বদনে এমন ভারী ভারী বাণী শুনিয়ে দিল তার প্রতিদেব। শুষ্ক ওষ্ঠপুট জিভ দিয়ে ভিজে অস্থির কণ্ঠে বিড়বিড়িয়ে বলে কথা। ছি, কুৎসিত লোক কোথাকার। নিজের কোমল হাত জোড়া দিয়ে অর্ধাঙ্গকে সরিয়ে দেয় নিমিষে মেয়েটা। দ্রুত চলনে দরজা সন্নিকটে এসে পেছন ফেরে সপ্তদশী। রূপমান ঠায় দাঁড়িয়ে অপরদিকে মুখ করেই তার ওষ্ঠাধরের হৃদয়গ্রাহী হাসি দেখার সৌভাগ্য হলো না কথার। তবে হঠাৎ সে মিহি স্বরে বলে, আপনার সাথে রাত্রিতে আমার অনেক কথা আছে, আমি কিছু জানতে চাই। আগেই বলে দিই, আমার প্রাক্তন প্রেমিকা সংখ্যা 0, তবে বর্তমানে একটা বউ আছে, ভীষণ সুন্দরী। তার হাসি। আপনার সাথে আগ বাড়িয়ে কথা বলা মানেই চরম ভুল রূপবাবু, যাচ্ছে তাই পুরো। ধারালো স্বরে বাক্য আওড়িয়ে কথা লাজের লালিমা বহনে কক্ষ ত্যাগ করে। রূপমান হাসে নিঃশব্দে। তার পিচ্ছি বউটার মুখে যে বুড়ি ফুটেছে ধীরে ধীরে, তাতে সে বেশ প্রশান্তি অনুভব করে বুক জুড়ে। এভাবেই তার বউ তার কথায় লাজে রাঙ্গুক। লাজে রেঙ্গে দু একটা বাচ্চ আওরাক যুবতীর লাজুক কণ্ঠে সুঠাম দেহি সুদর্শন রসস্বরে হাসে কক্ষে। বিছানায় গাইলি দিয়ে আওড়ায় মন গহিনী। তোমার অধরের ওই লাজুক মৃদুবাস আমার হৃদয়কে করে বিনাশ, সঙ্গে সেথায় বনে প্রণয় উপন্যাস। মধ্যাহ্নের খাওয়া দাওয়া পর্বের ইতি টেনে খুশ গল্পে মত্ত বাড়ির নারীরা। তবে হৈমন্তী শিকদার নেই, তিনি চলে গেছেন বহু আগেই। সকল রমণীর হাস্য শব্দে লিভিং রুম মুখরিত। অনামিকা ও আগ্রহ দুজনেই তাদের মতামত জানানোর পর মুহূর্তে সকলকে জানিয়েছে তাদের সম্পর্কের কথা। অভিভাবকেরা খুব খুশি এতে। তাছাড়া অনামিকার আগের বিবাহ সম্পর্কেও অবগত করা হয়েছে মজুমদার পরিবারকে। তাদের কারো মনে কোনো অসন্তোষ নেই এই নিয়ে। এরই মধ্যে বাড়িতে প্রবেশ করলো সরপুরুষ রনক শিকদার। অমিয় মজুমদার আগ্রহের বড় বউ নায়সী চৌধুরীর স্বামী শরতার চৌধুরী, রূপায়ণ আর রূপমান। রনক শিকদার এবং অমিয় মজুমদার এসে সোফায় উপবিষ্ট হতে বিশাখা শিকদার স্বামীর পানে চেয়ে বলে উঠলেন, আমার কিছু কথা বলার ছিল। রনক শিকদার নীরব থেকে স্ত্রীকে ইশারা করেন তার চাও পেশ করতে। অতএব বিশাখা শিকদার বলতে লাগলেন, অনামিকা আর আমাদের হবু জামাইয়ের বিয়ের সময় আমার রূপায়ণ আর কথার বিয়েটাও হোক আবার ধুমধাম করে, সকল নিয়ম কানুন মেনে। তাদের বিয়েটা তো হুট করেই হয়েছে পরিস্থিতির সম্মুখীনে। শাশুড়ির আকস্মাৎ কাণ্ডে নীরবে ঊর্ধ্বশ্বাস ছাড়ে সপ্তদশী। অক্ষিপট আপনা আপনি চলে যায় অর্ধাঙ্গের পানি। না হেরে এখনো অপ্রত্যাশিত মতে রূপমানও বেশ হতবিহম্বল অন্তপুরে। তবে তার সে প্রকাশ করল না এইখানে। নবনীতা তার বোন আর দেবরের দিকে চেয়ে রয়ে মৌন হাসে। নরনারীর হৃদয় যে ইতিমধ্যে ভাগাভাগি হয়ে গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আর। রনক শিকদার কয়েক মুহূর্ত ভাবনার অতলে তুলে জবাব দেন স্থির কণ্ঠে, আমার কোনো আপত্তি নেই। বিআই বেআইনের কোনো আপত্তি যদি না থাকে তাহলে ছেলে মেয়েদের জিজ্ঞেস করে দেখো। না না, আমাদের আবার কিসের আপত্তি? বাড়ির ছেলে মেয়ে দুটোর একই দিনে বিয়ে হলে মন্দ নয়। তাছাড়াও আমরা সব কিছু জেনেছি শিকদার বাড়ির সম্পর্কে। পরিস্থিতি সব সময় এক থাকে না, এতে এত ভাবার কিছু নেই। বাড়ির ছেলে বউ যদি রাজি থাকে তাহলে হোক বিয়ে। শর্মিলা মজুমদার আগ্রহের মায়ের প্রফুল্ল বদনে বলা উক্তিতে বা জ্যেষ্ঠরা হেসে স্বীকৃতি প্রদায়ক মতামত জানালেন। চঞ্চলা চড়ুয়ের ন্যায় চারু অনামিকার বাহু জড়িয়ে বাকি সকলের অলক্ষ্যে ছোট্ট শিশুর মতো নিচে উঠে।
মেয়েটাই বোধহয় সবচেয়ে বেশি খুশি হয়েছে এই মুহূর্তে। রূপমানের স্থির দৃষ্টি তার কথাকলির দিকে। মেয়েটা লাজে নত হয়েছে। নিম্নধর দন্তপাটি তলে চেপে জোরপূর্বক দাঁড়িয়ে আছে সে গুরুজনদের প্রতি সম্মানের নিমিত্তে। না হয় কত আগে ছুট লাগাতো। রূপায়ণ ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, দে তোর মতামত দে। রূপমান শটান দাঁড়িয়ে বইয়ের পানে নজর গেড়ে হিম স্বরে জবাব দিল সঙ্গে সঙ্গে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।